নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। গত এক বছর আগে যারা মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এখনও লাভের মুখ দেখতে পাননি। দেখা গেছে মিউচুয়াল ফান্ডের বেশ কিছু স্কিমে এখন নেগেটিভ রিটার্ন চলছে গত বছরের তুলনায়। কিন্তু যারা গত 4-5 বছর ধরে করোনা পরবর্তীকালে বিনিয়োগ করেছেন তারা অনেকটাই লাভ করেছেন এবং আরও বেশি লাভের আশায় এবং তাদের বিনিয়োগকে বাড়তে দেওয়ার জন্য তারা মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে এখনও তারা ব্যাটিং করে যাচ্ছেন। আমার আজকের আলোচনা বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ডে কোন কোন সময় বিনিয়োগ করতে হবে, গত এক বছর কেন তেমন রিটার্ন হলো না বাজারে, এবং কোন কোন সময় মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলোকে বিক্রি করতে হবে এবং কখন কখন সুইচ করতে হবে। এছাড়া আমার এই চ্যানেলে অনেকেই বিভিন্ন ইম্পর্টেন্ট তারা কোশ্চেন রেখেছেন আমার কমেন্ট সেকশানে, আমি সেগুলোর কিছু আজকে রিপ্লাই দেব। আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখুন, তাতে আমার অভিজ্ঞতার অনেকটাই আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো যে বিষয়টা বললাম, যার উপরে আজকে আলোচনা হবে। এছাড়া আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার অনুরোধ রইল আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুনতে থাকুন মিউচুয়াল ফান্ডের বাজারের বর্তমান অবস্থা এবং আগে কেন লাভ হয়েছে, ভবিষ্যতে অবশ্যই লাভ হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে ইকুইটি বা শেয়ার নির্ভর। কারণ মিউচুয়াল ফান্ডের 90%-এরও বেশি বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হচ্ছে ইকুইটি বা শেয়ারে নির্ভর যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করা। কারণ একটাই, সেটা হচ্ছে ভোলাটিলিটি শেয়ার মার্কেটে খুব বেশি, ফলে শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে সেখানে খুবই ভোলাটিলিটি রয়েছে। আজকে যে নেট অ্যাসেট ভ্যালু ন্যাব যা রয়েছে দেখবেন কালকেই সেটা পরিবর্তিত হয়ে গেছে। আর শেয়ার মার্কেটে রিয়েল টাইমে যেহেতু কেনাবেচা হয় সেখানে সবসময় কিন্তু দামের ওঠানামা হয়, ফলে সবসময়ই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের মনের ইচ্ছে হচ্ছে যে কত দামে মিউচুয়াল ফান্ডের স্কিমটি কেনা যায়, কিন্তু সেটা হয়ে ওঠে না। কারণ মার্কেট কতটা নিচে নামবে এটা কিন্তু ভগবান ছাড়া কেউ বলতে পারে না। আবার যখন মার্কেট উঠতে থাকে তখন বিনিয়োগকারীরা ভাবে যে হয়তো এটা বুলিশ পর্যায়ে চলে গেল, মানে অনেকটা দাম উঠে গেল, এখন যদি বিনিয়োগ করা হয় তাহলে তিনি ঠকে যাবেন, তিনি দাম পাবেন না। দেখা গেল যে সেটাই হয়তো একটা লোয়ার পয়েন্ট, তারপরেও মার্কেট আরও অনেক উপরে উঠছে। তাহলে কখন আমরা বিনিয়োগ করব? যখন মার্কেট উঠছে। কারণ আমরা তো কখন মার্কেট একদম পতন হয়ে গেছে তখন জানতে পারছি না, মার্কেট যখন উঠছে ঠিক তখন কিন্তু আমরা বিনিয়োগ করব। মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমের দাম কমে গেলে বা শেয়ার মার্কেট ডাউন হলে তখনই কি আমরা মিউচুয়াল ফান্ড কিনে নেব? মোটেই না। কারণ মিউচুয়াল ফান্ডের জায়গাটা হচ্ছে মিডিয়াম রিস্কের জায়গা, লো রিস্কের জায়গা কিন্তু মিউচুয়াল ফান্ড নয়। তাহলে আমাকে প্রথমে ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে। কারণ হঠাৎ অসুখ বিসুখ হলে বা হঠাৎ করে যদি কোনো টাকার দরকার হয় ইমার্জেন্সি পারপাসে, আমরা কোথা থেকে পাবো? তাহলে প্রথমে আমাকে 3 থেকে 6 মাসের জন্য একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে এবং এই ফান্ড তৈরি করে সেটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখা যেতে পারে। আরেকটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। তো নিজের যদি ডিপেন্ডেন্ট থাকে তবে অবশ্যই সেটা আগে ভাবা, এইগুলো আমরা আগে ভেবে নেব। এছাড়া আমরা মেডিক্লেম অবশ্যই করব নিজের, বা যদি আমাদের ফ্যামিলি হয়ে থাকে, বিনিয়োগকারীদের কথা অবশ্যই বলছি কারণ আমিও একজন বিনিয়োগকারী, যদি ফ্যামিলি হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্লোটার সিস্টেমে আমরা মেডিক্লেম করব। এইগুলো করার পর তারপর কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডে টাকা রাখব। মিউচুয়াল ফান্ডে টাকা রাখার জন্য আমাদের হাতে কখন টাকা আসবে? প্রথমত বলি যে লামসাম টাকা রাখার জন্য আমাদের কাছে আসবে যখন আমরা যদি স্যালারিড পার্সন হই, তাহলে যখন ইনক্রিমেন্ট হবে, যখন আমরা কোনো এরিয়ার স্যালারি পাবো তখন। এছাড়া লাইফ ইন্স্যুরেন্স পলিসি সেটা ম্যাচিওর হতে পারে। এছাড়া জমি বাড়ি বিক্রি হতে পারে তখন। কোনো ইনভেস্টমেন্ট আদার দেন মিউচুয়াল ফান্ড সেটা হয়তো ম্যাচিওর হয়ে গেল, কিংবা হয়তো দেখা গেল যে বোনাস পাওয়া গেল, বা হয়তো ট্যাক্স যে রিফান্ড সেটা হলো। অবশ্যই এখানে
লামসামে তখন আমরা টাকা রাখবো, এবং টাকা বাড়ানোর জন্য অবশ্যই ইকুইটিতে টাকা রাখবো। এবং টাকা যখন রাখবো মিউচুয়াল ফান্ডে, তখন অবশ্যই আমরা দেখব যে ক্যাটাগরি অ্যাভারেজে প্রথম স্থান অধিকার করেছে কিনা যে মিউচুয়াল ফান্ডের স্কিমটি আমরা নির্বাচন করব তখনকার সময়। হয়তো দেখা গেল সেটা 6 মাস বাদে সেটা হয়তো আরেকটু ডাউন হয়ে যেতেই পারে, হয়তো দেখা গেল 10 নম্বর পয়েন্টে চলে এলো, কিন্তু আমরা এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবো যে ক্যাটাগরি অ্যাভারেজ। তারপর দেখব যে ওই স্কিমটি সবসময় বেঞ্চমার্কে পাস্ট পারফরমেন্সে বিট করছে কিনা, আলফা জেনারেটেড বেশি আছে কিনা। আলফা কথার অর্থ হচ্ছে যে এক্ষেত্রে লাভ রয়েছে, প্লাস আলফা যদি প্লাস থাকে তাহলে লাভ, আলফা যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে ক্ষতি, মানে পাস্ট পারফরমেন্স ভালো ছিল না। এইভাবে আমরা লামসাম দেখব। আর এসআইপি কখন করব? যখন আমাদের কাছে ওই ইনক্রিমেন্ট, মানে যেগুলো বললাম তার মধ্যে স্যালারি ইনক্রিমেন্ট চলে এলো, বা নির্দিষ্ট একটি টাকা সারপ্লাস হয়ে প্রতি মাসে আমাদের যে সারপ্লাস অ্যামাউন্ট থাকে তার সঙ্গে যোগ হলো, যাতে মানে আমরা এসআইপিতে আমরা টাকা রাখতে পারি। কারণ প্রতি মাসেই তো এসআইপিতে টাকা রাখতে হবে। এসআইপিতে টাকা মান্থলি রাখা যায়, কোয়ার্টারলি রাখা যায়, অনেকে উইকলিও রাখতে পারেন, ডেলিও সিস্টেম রয়েছে। তাহলে আমি বলবো যে এটা আপনি মান্থলি রাখুন। যে কোনো সময়ে, মানে যে কোনো দিনে এসআইপি করা যায়, কিন্তু যত তাড়াতাড়ি আপনি এসআইপি স্টার্ট করবেন ততই কিন্তু আপনার লাভ। বাজার যখন ডাউন থাকে, যদি অনেক দিনে কোনো স্কিম ডাউন থাকে তাহলে বেশি ইউনিট জমবে, পরবর্তীকালে ওই ওই স্কিমটির দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু তখন বিক্রি করা যাবে। এইভাবে এসআইপিটা ভাবতে হবে। এসআইপি আপনি হয়তো ফিনান্সিয়াল গোল রেখে 20 বছরের জন্য চিন্তা করে একটা এসআইপি করলেন, এর মানে কিন্তু এটা নয় যে 20 বছরই আপনাকে ওই স্কিমে টাকা রাখতে হবে। আপনি ওই স্কিম থেকে আপনি বেরিয়ে আপনি রিডিম করতে পারেন, অন্য স্কিমে চলে যেতে পারেন, আপনাকে রিভিউ করতে হবে টাইম টু টাইম। ফলে এসআইপিতে টাকা রাখার বড় সুবিধা হচ্ছে যে এখানে রুপি কস্ট অ্যাভারেজিংটা পাওয়া যায়। রুপি কস্ট অ্যাভারেজিং হচ্ছে যে এ মাসে এসআইপিতে যে ডিডাকশন হলো, মনে করুন যে ইনস্টলমেন্ট এ মাসে, সেটা পরের মাসে যে ইনস্টলমেন্ট দিলেন, ইনস্টলমেন্ট সেম থাকলো কিন্তু নেট অ্যাসেট ভ্যালু কিন্তু সেম হবে না। ফলে কোনো মাসে কম, কোনো মাসে বেশি, এই সুবিধাটা পাওয়া যাবে। লামসামের ক্ষেত্রেও কিন্তু রুপি কস্ট অ্যাভারেজিং পাওয়া যায়। সেটা হচ্ছে যখনই আমরা লামসামে বিনিয়োগ করব মিউচুয়াল ফান্ডে, আমরা কিন্তু এক লপ্তে টাকা রাখবো না, আমরা ভেঙে ভেঙে ইনস্টলমেন্ট ওয়াইজ মিউচুয়াল ফান্ডে টাকা রাখবো। কারণ রোজই তো দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোতে দাম বাড়ছে কমছে, সেই রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধাটা নিতে হবে। কারণ হঠাৎ করে অনেক টাকা বিনিয়োগ করা হলো, দামটা কমে গেল, তখন ওই ন্যাপ ভ্যালু যে দামে আপনি কিনেছিলেন তার থেকে বেশি উঠতে হবে, তবেই তো লাভ হবে। এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যখন আমরা মিউচুয়াল ফান্ডে মানে ক্রয় করব মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম। এবার বলি মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো কোন সময় বিক্রি করবেন, কোন কোন সময় বিক্রি করবেন। হঠাৎ দেখলেন যে মিউচুয়াল ফান্ডের স্কিমটিতে অনেকটাই দাম বেড়ে গেছে। আমরা দেখেছি করোনা পরবর্তী সময়ে কিছু কিছু স্কিমে, বিশেষ করে স্মল ক্যাপের স্কিমগুলোতে দেখা গেছে যে 60 থেকে 80% দাম বেড়ে গিয়েছিল। ওই সময় কিন্তু প্রফিট বুক করার সময়, আরও দাম বাড়বে এই আশায় আমি রয়ে গেলাম, মিউচুয়াল ফান্ড স্কিমটা বিক্রি করলাম না, সেটা কিন্তু ঠিক নয়। তখন মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে, এবং তখন আমার মতে লো রিস্কের জায়গায় তখন ইনভেস্টমেন্ট করতে হবে। আবার যখন দেখা যাবে যে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমের দাম কমে যাচ্ছে, তখন কিন্তু আবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে ওই লো রিস্কের জায়গা থেকে চলে এসে। তাতে সুবিধা হবে, বেশি ইউনিট পাওয়া যাবে। এটাও কিন্তু একটা স্কিম, যেটাকে আমি বলবো যে ডাবল ইঞ্জিন স্ট্র্যাটেজি। এবার বলি কখন আপনি মিউচুয়াল ফান্ডের স্কিমটি চেঞ্জ করবেন বা সুইচ করবেন। কখন করবেন? যখন দেখবেন যে আপনার স্কিমটি আন্ডার পারফর্ম করছে মোর দেন 2 ইয়ার্স। কারণ প্রথমে তো আপনি রিভিউ করছেন, 1 বছর বাদে আপনি চিন্তা করবেন যে রিডিম করবেন কি না। কারণ এমন হতে পারে যে কোনো কারণে হয়তো মিউচুয়াল ফান্ডের স্কিমটি ভালো পারফর্ম করছে না, কারণ সেখানে যে পোর্টফোলিও হোল্ডিংস আছে যা কিনা ফান্ড ম্যানেজাররা টাইম টু টাইম বদলাচ্ছেন, সেখানে হয়তো তারা স্টে করার স্ট্র্যাটেজি নিয়েছেন। মানে তারা চিন্তা করছেন যে তারা কোনো স্কিমে কোনো শেয়ার অনেক দিন ধরে হোল্ড করবে, কারণ ওই শেয়ারের দাম বাড়তে পারে। পরে দেখলেন যে এটা কার্যকরী হলো না, তখন কিন্তু আপনি ওই স্কিমটি বিক্রি করে দেবেন। আরেকটি বিষয় অবশ্যই, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে ফান্ড ম্যানেজারদের ঘন ঘন চেঞ্জ করে মিউচুয়াল ফান্ড কোম্পানি কোনো একটি স্কিমে, সেখানে কিন্তু টাকা রাখবেন না। কারণ ফান্ড ম্যানেজারের যে স্ট্র্যাটেজি আছে সেটা কিন্তু তার বাইরে কিন্তু চলে যাওয়া হলো। ফলে ফান্ড ম্যানেজারের যে স্ট্র্যাটেজি সেটাকে কিন্তু আপনি রাখতে দিন, কারণ তার অনেক চিন্তাভাবনা রয়েছে এবং তার
এর আগের অনেক তার অভিজ্ঞতা রয়েছে, সেটা কিন্তু তিনি সেই স্কিমে চালাতে চাইছেন। অতএব তিনি যদি বেরিয়ে যান এবং আপনি আগে যেভাবে সেই স্কিমে টাকা রেখেছিলেন যে ভাবনা চিন্তা নিয়ে, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। এবং দেখা গেছে এমন অনেক সময়, বিশেষ করে আমি নাম উল্লেখ করছি না, একটি ক্ষেত্রে অবশ্যই বলবো যে একটি স্মল ক্যাপ কোম্পানি, খুবই নামি কোম্পানি, সেখান থেকে যখন ফান্ড ম্যানেজার বেরিয়ে এসে তারা অন্য একটি স্কিমে তিনি জয়েন করলেন, তখন পরবর্তী স্কিমের নেট অ্যাসেট ভ্যালু কিন্তু অনেকটাই দাম বাড়তে শুরু করেছে এবং আমি বলবো যে সেটা 2 বছরে ডবল হয়ে গেছে। কিন্তু আগের স্কিমটি স্মল ক্যাপ, সেটা অনেকটাই ডাউন হয়ে গেছে। যদি এই স্কিমটি সম্বন্ধে আপনারা একটু আইডিয়া নিতে চান, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানান তো সেটা কোন স্কিম। আবার এমন হতে পারে আপনি যে মিউচুয়াল ফান্ডের স্কিমে পার্টিসিপেট করেছেন, কিনেছেন, সেখানে হঠাৎ করে দেখলেন যে ফান্ড ম্যানেজার খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছেন। তিনি ঘন ঘন তার যে পোর্টফোলিও হোল্ডিং সেটা চেঞ্জ করছেন এবং তারা সেটা কার্যকরী হচ্ছে না। আপনি ফ্যাক্ট শিট থেকে এই ধারণাগুলো পাবেন, অতএব তখন আপনি চেঞ্জ করুন। এছাড়া যদি দেখেন যে ফান্ড হাউস ভালো চলছে না, বা ফান্ড হাউস তার পলিসি চেঞ্জ করেছে, ফিলোসফি চেঞ্জ করেছে, তাহলে অবশ্যই আপনি সেই স্কিমটি বন্ধ করে দিন। তখন আপনি অন্য কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম পছন্দ করুন। এগুলো আপনি কীভাবে পাবেন, কীভাবে আপনি পছন্দ করবেন, সেই জায়গাটা হচ্ছে বিভিন্ন ফিনান্সিয়াল ওয়েবসাইট দেখুন। বিভিন্ন ফিনান্সিয়াল ওয়েবসাইট যেমন moneycontrol.com, ভ্যালু রিসার্চ, স্কিনার ইন, আরও অনেক মিউচুয়াল ফান্ডের বিভিন্ন মানে ওয়েবসাইট রয়েছে, যেগুলো দেখে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আমি 2 দিন আগে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত যে ওয়েবসাইটগুলো রয়েছে, ফিনান্সিয়াল ওয়েবসাইট, সে সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও করেছি। আপনারা সেখান থেকেও সেই ওয়েবসাইটগুলোর নাম জানতে পারবেন। এইভাবেই আপনারা নিজেকে অভিজ্ঞ করে তুলতে পারবেন যে কোন সময় মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। যখন আপনি কোনো স্কিম পারচেস করলেন এবং সেই স্কিমের দাম আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, তখন আপনি সেখানে রিস্ক রেশিও দেখুন, রিস্ক লেভেলটাকে দেখুন যে সেটা ঠিকঠাক আছে কি না। বিশেষ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বিটা, এগুলো দেখুন। এছাড়া আপনি আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল গোলের পক্ষে সেটা সুইটেবল হচ্ছে কি না। কারণ ফিনান্সিয়াল গোল যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে স্কিমটি পছন্দ করেছেন তার একটা কনসিস্টেন্সি থাকা উচিত, যে সেটা ভালো করে সেটা তার যে প্রফিট বা রিটার্ন সেটা দিয়ে যাচ্ছে। এছাড়া আপনার বিভিন্ন ফিনান্সিয়াল গোল যদি 10 বছরের মধ্যে থাকে, এবং তখন যদি দেখা যাচ্ছে যে আপনি হয়তো একটা গাড়ি কিনবেন বা একটা বাড়ি কিনবেন, এরকম যদি ব্যাপারটা থাকে, কিন্তু দেখা গেল যে আপনি ডেট ফান্ডে আপনি বিনিয়োগ করেছেন, তাহলে সেখানে তো বেশি এমন বাড়বে না, সেখানে রিস্কটা কম, কিন্তু সেটা কনজারভেটিভ আপনি ইনভেস্টর হয়ে গেলেন। ফলে আপনার একটা বাড়ি কেনা বা গাড়ি কেনার জন্য কিন্তু ডেট ফান্ডে টাকা রাখলে হবে না। আগেই বলেছি যে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই থাকতে হবে ইকুইটি বা শেয়ারের যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে, বিশেষ করে স্মল ক্যাপে। দীর্ঘমেয়াদী হলে অবশ্যই স্মল ক্যাপ। মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে গিয়ে যাতে ধৈর্যচ্যুতি না ঘটে, সেই কারণে আপনি অবশ্যই সলিউশন ওরিয়েন্টেড যে ফান্ডগুলো রয়েছে, যেগুলো রিটায়ারমেন্ট ফান্ড, চিলড্রেন ফান্ড, তারপর হচ্ছে চিলড্রেন এডুকেশন ফান্ড, এইগুলোতে বিনিয়োগ করুন, তাহলে একটা ডিসিপ্লিন তৈরি হবে। আরেকটি বিষয় হচ্ছে যে বেশি ফান্ডে আপনারা টাকা রাখবেন না, কারণ বেশি ফান্ডে টাকা রাখলে সেই ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা যেসব শেয়ারে বিনিয়োগ করবে সেগুলো কিন্তু ওভারল্যাপিং হয়ে যেতে পারে। বিশেষত মনে করুন আপনি একটি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডে টাকা রাখলেন, সেক্ষেত্রে দেখা যাবে যে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডে ফান্ড ম্যানেজাররা যেসব শেয়ারে বিনিয়োগ করছে, সেক্ষেত্রে যদি ইকুইটি অ্যান্ড ডেট এরকম নামের আপনি নিশ্চয়ই দেখেছেন যে এক্ষেত্রে ফান্ড রয়েছে, স্কিম রয়েছে, আপনি যদি ওই ইকুইটি অ্যান্ড ডেটে বিনিয়োগ করেন, তাহলে কিন্তু ওই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড তারা কিন্তু একই শেয়ারে বিনিয়োগ করবে। অতএব দেখবেন যে যাতে ওভারল্যাপিংটা না হয়ে যায়। পরিশেষে বলবো যে কখনোই মিউচুয়াল ফান্ডে থেকে লোভ করতে নেই। মানে দেখা গেল যে মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমের দাম বাড়ছে, আমি সঙ্গে সঙ্গে সেখানে বিনিয়োগ করলাম, দেখা যাবে যে পরবর্তী সময়ে সেক্ষেত্রে লোকসান হওয়ার কিন্তু চান্স আছে। আরেকটা বিষয় হচ্ছে ধৈর্য সহকারে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোতে রাখতে হবে টাকা, তাহলে ভবিষ্যতে কিন্তু বড় কর্পাস অবশ্যই পাওয়া যাবে। কিন্তু কোনো স্কিমে যদি দেখা যায় যে সেই ক্ষেত্রে স্ক্যাম হয়েছে কোম্পানিতে, তবে অবশ্যই সেই স্কিমটি বন্ধ করে দিতে হবে। আমার চ্যানেলের কমেন্ট সেকশনে একজন ভিউয়ার্স তিনি জানতে চেয়েছেন যে একটি চিলড্রেন ফান্ডে টাকা রাখতে গেলে সেই ক্ষেত্রে
ওই চাইল্ডের নাম কি দিতে হবে? অবশ্যই চাইল্ডের নামে টাকা রাখতে হবে। এবং এই চাইল্ড যখন তার মেজর বয়স আসবে তখন সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিয়ে মেজর হিসেবে পরিগণিত হয়ে তাকে টাকা তুলতে হবে। আরেকটি প্রশ্ন এসছে যে মিউচুয়াল ফান্ডে টাকা বাড়াতে গেলে কি আমাকে অ্যাগ্রেসিভ হতে হবে? আমার উত্তর হচ্ছে যে এই ক্ষেত্রে মডারেট হয়ে যান। অ্যাগ্রেসিভ হলে ভয় হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ভোলাটিলিটির জন্য রিটার্ন কিন্তু বাড়তেও পারে, আবার হঠাৎ করে অনেকটা কিন্তু রিস্ক আসতে পারে ওই স্কিমটিতে। ফলে এই ক্ষেত্রে আমার মতে ব্যক্তিগত মত সেটা হচ্ছে যে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, এই ফান্ডগুলোতে বিনিয়োগ করা উচিত যদি রিস্ক একটু কম নিতে চান। আর যদি দীর্ঘমেয়াদী টাকা রাখতে চান তাহলে হচ্ছে স্মল ক্যাপে, আর যদি বেশি ভোলাটিলিটি চান দীর্ঘমেয়াদী টাকা রাখবেন তাহলে মিড ক্যাপ ফান্ডগুলোতে টাকা রাখতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি আপনারা এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সবাইকে অনুরোধ করব আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।